ক্লাইমেট চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি। সিলেটের উপশহর থেকে আমি আছি সাদিকুর রহমান সাকি আপনাদের সাথে যুক্ত। আপনারা জানেন যে দ্বিতীয় দফায় বন্যায় এই মুহূর্তে সিলেট জেলা তথা সিলেট বিভাগের দুটি জেলা আক্রান্ত, সিলেট এবং সুনামগঞ্জ। তার মধ্যে যদি সিলেটের প্রেক্ষাপটটা বলি যে গত ঈদের দিন থেকে সিলেটের যে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া শুরু করে এবং পর্যায়ক্রমে সিলেটের 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের বেশিরভাগ অংশ এই মুহূর্তে পানিতে নিমজ্জিত। যদিও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে, কিন্তু এর পাশাপাশি আরও কিছু বিষয়কেই কিন্তু এখানে দায়ী করা হচ্ছে। আমি এই যে জায়গাটিতে আছি এটা হচ্ছে সিলেটের অন্যতম একটি এলাকা, অভিজাত এলাকা, উপশহর। এখানে যেটা দেখা যায় যে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় এবং এই এলাকার মানুষজন বেশ দুর্ভোগ এবং দুর্দশা পোহাচ্ছেন বিগত কয়েক বছর থেকে। বিশেষ করে এই এলাকার আশেপাশে যারা বাসিন্দা তারা বাসার নিচতলা অনেক সময়ই ব্যবহার করতে পারেন না। বিশেষ করে এই বর্ষা মৌসুমে তারা বর্ষা বা বন্যায় তো আক্রান্ত হন, পাশাপাশি যখন একটু ভারী বৃষ্টিপাত হয় সেই পানি দ্রুত নদীতে না নেমে এখানে জলাবদ্ধতার সৃষ্টি করে এবং তাদের বাসা বাড়ি পানির নিচে তলিয়ে যায়। এক্ষেত্রে যেটা হয় যে মানুষের দুর্ভোগের পরিমাণটা বেড়ে যায়। আর এবার যে পানিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বন্যার পানি, যেহেতু সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই পানিটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন ছড়া, বিভিন্ন খাল দিয়ে কিন্তু শহরের মধ্যে প্রবেশ করেছে এবং এই রাস্তাঘাটগুলো ডুবিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যত দিন যাচ্ছে নদীগুলোর নাব্যতা যেভাবে কমছে সেই হারে বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়ছে। আগে যে জায়গায় দেখা গেছে যে এই জুন মাসে পুরো মাসে যে বৃষ্টিপাত হতো, এখন সে পরিমাণটা হচ্ছে এক সপ্তাহে এর চেয়ে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই যে অধিক বৃষ্টিপাতের কারণে যে পানিগুলো সংরক্ষণ বা ধরে রাখার জন্য যে ধরনের আমাদের জলাধার থাকার কথা ছিল সেই জলাধারগুলো আমরা পর্যায়ক্রমে নষ্ট করে ফেলছি। একটা সময় আমাদের প্রচুর পুকুর ছিল, একটা সময় আমাদের দিঘির পরিমাণ বেশি ছিল, হাওর ছিল, যেগুলা পানির রিজার্ভার হিসেবে ধরে নেওয়া হয়, যে পানি ধরে রাখতো তারা। নদীগুলো অনেক গভীরতা ছিল, নদীর গভীরতার কারণে নদী অনেক পানি শোষণ করতে পারতো বা পানি নিষ্কাশনের যে রাস্তাগুলো ছিল সেগুলো অনেকটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল, দ্রুত পানিগুলো নেমে যেতে পারতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সিলেট শহরের পানি নিষ্কাশনের জন্য যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে আমরা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে ফেলছি। আমাদের সিলেট শহরে যে ছড়াগুলো রয়েছে সেগুলো আমরা দখলের মাধ্যমে এত সংকীর্ণ করছি যে নগরীর পানি যেই ছড়া দিয়ে নদীতে যাবে সেই পরিমাণটা দীর্ঘায়িত হচ্ছে। কম সময়ে নামার কথা সেটা দীর্ঘ সময় হচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে আমরা বাঁধ বা বিভিন্নভাবে দখলের মাধ্যমে সেটা একেবারে বন্ধ করে দিয়েছি, যে কারণে পানি তার দ্রুত তার নিচে নামতে পারছে না, যে কারণে শহরের মধ্যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সিলেট নগরীর কিছু এলাকায় এই উপশহর ছাড়াও তালতলা, বাদামবাগিচা, এরপরে উসমানী মেডিকেল কলেজের কথা না বললেই নয়। আমরা এবার যেটা দেখেছি যে একটু বৃষ্টি হলেই উসমানী মেডিকেল কলেজের নিচতলা একেবারে পানি নিচে তলিয়ে যায়। এখানে যে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে যে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে সেটাকে স্থানান্তর করতে হয়। অনেকে ব্যঙ্গাত্মকভাবে উসমানী মেডিকেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং বলছেন যে উসমানী মেডিকেল কলেজ উপসাগর থেকে তারা ছবি পোস্ট করছেন। তো এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। যদিও এদিকে উত্তরণের জন্য অনেকেই চেষ্টা করছেন। আমাদের এই সিলেট 1 আসনের যিনি মন্ত্রী রয়েছেন তিনি যেটা বলছেন যে নদীর নাব্যতার, নদীর গভীরতা বা নদী খননের পাশাপাশি শহর রক্ষা বাঁধের কথা বলছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এতে করেও কিন্তু এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। আমাদের আরও দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে হবে এবং আগে আইডেন্টিফাই করতে হবে যে সিলেট শহর, বিশেষ করে সিলেট মহানগরীর যে অঞ্চলটা অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে এর সমস্যার সমাধানে কাজ করার জন্য। আর যদি সিলেট বিভাগের কথা বলি, এখানে এটা বৃষ্টিবহুল এলাকা, বৃষ্টি পরিমাণ এখানে বেশি হয়। আমাদের উজানে মেঘালয় রয়েছে, সুনামগঞ্জের বিপরীতে এখানে চেরাপুঞ্জি রয়েছে, পৃথিবীর যেটা অত্যন্ত বৃষ্টিপ্রবণ এলাকা। সেখানে বৃষ্টি হলে মানে এই পানিটা আমাদের দিকেই কিন্তু নেমে আসে এবং নামার কারণেই কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক সময় অকাল বন্যা হয়, অনেক সময় সময়ের যে বন্যাটা সেটাও হয়ে থাকে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আবার প্রকৃতির কথা অনেকে তুলে ধরছেন। আমরা দেখছি যে প্রকৃতির উপর আমরা অনেক অবিচার করছি, আমরা নির্বিচারে গাছ কাটছি, টিলা কাটছি এবং এই টিলা কাটার কারণে যে মাটিটা দেয়ে আসছে এবং সেটা কিন্তু নদীতে যাচ্ছে, নদীতে মাটির পরিমাণ বা পলির আস্তরণ বাড়ছে, বালুর আস্তরণ বাড়ছে, যে কারণে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। নদীর নাব্যতা হ্রাস পাওয়ার কারণে যেটা হচ্ছে নদী আগে যেভাবে পানি ধারণ করতে পারতো বা পানি ধারণে সক্ষম হতো সেটা কিন্তু তা এখন হচ্ছে না। তো সব মিলিয়ে আমাদেরকে এই বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতা থেকে উত্তরণের জন্য যে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড সেটা করার জন্য সবাই তাগিদ দিচ্ছেন এবং বলছেন যে ভবিষ্যতে দীর্ঘমেয়াদে জনগণকে ভোগান্তির মধ্য থেকে রক্ষা করতে হলে বা দুর্দশা থেকে মুক্তি দিতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক উপায়ে এগুতে হবে এবং পরিকল্পিত উন্নয়নের দিকে আগাতে হবে।
হবে। তো সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা নিয়ে আমাদের এই ক্লাইমেট চ্যানেলের দর্শকদের এই পর্যন্তই আজকে জানাচ্ছি। পরবর্তী সময়ে হয়তো আবারও যুক্ত হব অন্য কোনো নতুন বিষয় নিয়ে, তখন আরও অনেক তথ্য উপাদ্য এই ক্লাইমেট চ্যানেলের দর্শকদের আমরা জানিয়ে দিতে পারবো সিলেট থেকে তথা বাংলাদেশ থেকে। আজকে এই পর্যন্তই। সাদিকুর রহমান সাকি, ক্লাইমেট চ্যানেল, সিলেট।